হ্যালো। হ্যাঁ, শুনতে পাও? জি, আসসালামু আলাইকুম। হ্যালো। জি, হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, প্রথমত আমি হ্যাঁ বলো আপনাকে বলো। অ্যানালাইসিস করি। প্রথমত এইচপিএম শেখ হাসিনা, উনি, আপনি যে কথাটা বললেন যে উনি তার উপরে প্রচন্ড খেপা। এখন বিষয়টা হচ্ছে, হ্যাঁ, আপনি বলুন প্লিজ, আমি বলতেছি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে গোপন কল রেকর্ড ফাঁস করলেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ এবং মিনহাজের গোপন যে ফোন আলাপ আছে সেই ফোন আলাপের ভিতরে সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। দর্শক মণ্ডলী, রাতারাতি কল রেকর্ডটা ভাইরাল হয়ে গিয়েছে, কারণ এই কল রেকর্ডের ভিতরে এমন কিছু তথ্য যেটা শুনলে আপনি চমকে যাবেন। জীবনে কখনো কল্পনা করতে পারেন নাই যে বাংলাদেশে এমন কিছু হয়েছে বা হতে পারে। যাই হোক, সেনাপ্রধান শেখ হাসিনার কোন কথার কারণে ইতিপূর্বে কোন পরিকল্পনা করেছে এবং শেখ হাসিনার কোন কথার কারণে সামনে কি পরিকল্পনা হতে যাচ্ছে, তাদের দুইজনের কল রেকর্ডের ভিতর সমস্ত কিছু প্রকাশ পেয়েছে, যেটা আজকে আপনাদেরকে শোনাবো। তাই রিকোয়েস্ট করছে নাটাকে সম্পূর্ণ কল রেকর্ডটি শুনুন, আপনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন এবং আগামীতে ভারতের ইন্ধনে, শেখ হাসিনার ইন্ধনে সেনাপ্রধান কি করতে যাচ্ছে সেটাও জানতে পারবেন। তো চলুন কল রেকর্ডটা শুনে তারপর বাকি কথা বলবো ইনশাআল্লাহ। আমার কথা হলো, উনি যেটা আমাকে দুইটা রিকোয়েস্ট করছে। একটা হচ্ছে আমার, মানে উনি জানে যে সে নেত্রী খুব খেপা, এবং সে কয়েকবার ফোন করছিল কিংবা যোগাযোগ করার চেষ্টা করছিল, এবং সে কেটে দিছে। মানে এখন আর যোগাযোগ নাই। না, কেটে দেয় না, উনি নাম্বার চেঞ্জ যাওয়ার করেছেন। পরে একবার ফোন করে ওনাকে অনেক বোকাঝোকা করছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। এখন হলো যে উনি আমাকে বলছে যে আমি তো উনাকে ছাড়া দিল, আসলে উনি ভুল করছে কিন্তু ইন্টেনশনালি করে নাই, ঠিক আছে? জি, ইন্টেনশনালি কিছুই করে না, ভয় ভীতু মানুষ তো। কারণ আমাকে 9 তারিখে জেনারেল ওয়াকার ডাকছিল, ঠিক আছে? উনি আমার হ্যাঁ, রুমমেট ছিলেন, ঠিক আছে? আচ্ছা, আমরা একসাথে, আমার সিনিয়র, উনি 13 লং করছিলেন, আমি 26-এ। হুম হুম, ডাকছিল 1 ঘন্টা ওনার বাসায়, আমার সাথে ওনার কথা হয়েছে 1 ঘন্টা ওনার বাসায়। 9 আচ্ছা, তারিখে, 5 তারিখে নেত্রী গেছে, 9 তারিখে রাখছে। হুম, আমি জানি না যে নেত্রী জি, হ্যালো, হ্যালো, খেপা না, সেনাপ্রধানের উপর খেপা না। হ্যাঁ, হ্যালো, আমি আপনার কথা মানে বুঝতে হ্যাঁ। পারিনি ক্লিয়ারলি, আবার একটু কুড়ি রিপিট না, প্লিজ। বললাম যে আমাকে 9 তারিখে উনি জি, ডাকছিলেন, জি, ঠিক আছে? আর্মি চিফ জি, জেনারেল ওয়াকার, যেহেতু আমার সাথে একটা পার্সোনাল সম্পর্ক আছে, আমরা একসাথে চাকরি করছি, একই মেসে একই রুমে থাকছি এক সময়। হ্যাঁ, তো জি, ওই ইয়েতে আমার সাথে যোগাযোগ ছিল, ডাকছে। যেহেতু আমি গেছিলাম 1 ঘন্টা, ওনার সাথে অনেক কথা হয়েছে, ঠিক আছে? জি, অনেক কথা হয়েছে। উনি আমাকে একটা কথা বলছে যে এখন যে অবস্থা চলতেছে, এরপরে একটা সিচুয়েশন আসবে, ডেভেলপ করবে, তারপরে ইলেকশনে আওয়ামী লীগ ক্ষমতা আসবে, কাজে তোমরা ডিসহার্টেন হয়ে না করো না, এটা আমার সে বলছে। তো এখন ওটা কি মিন করছে, এটা আমি মানে অনেক অ্যানালাইসিস আছে এই কথার উপরে, অনেক জি। আছে, বাট ওনার এটা মানে মনের কথা। এখন তুমি আমার একটা কথা বলো যে এইচপিএম কি জনকের উপর তো অনেক প্রচন্ড খেপা মুখ নাকি কি? হ্যাঁ, ওনার উপর প্রচন্ড খেপা না, শুধুমাত্র কি উনি, অবস্থা ওনার প্রতি ইমপ্রেশন কি? ইমপ্রেশনটা হচ্ছে, আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং, ইমপ্রেশনটা হচ্ছে এই যে এক্স প্রাইম মিনিস্টার বা এইচপিএম, উনি নিজে আমাকে সরাসরি ফোন দিয়েছেন। উনি আসলে বেসিক্যালি 5 তারিখে যাননি, উনি আরো আগে চলে গিয়েছেন। তো উনাকে উনি চলে যাওয়ার পরে জেনারেল ওয়াকার কিন্তু বিষয়টা জানতেন না। উনি যে চলে গিয়েছেন জেনারেল ওয়াকার জানতেন না, জেনারেল ওয়াকার জেনেছেন কয়েকদিন পরে। মানে উনি চলে যাওয়ার মানে উনি ও জেনেছেন, জেনারেল ওয়াকার জেনেছে 5 তারিখে, কিন্তু উনি চলে গিয়েছেন তারও আগে। যাকে নিয়ে উনি চলে তাই নাকি? গিয়েছেন, ওনার সেফ এন্ড সিকিউরিটির জন্য ইন্ডিয়া ওনাকে এখান থেকে নিয়ে গিয়েছে। তো আমি তখন ইউকেতে ছিলাম, আমি ইউকে থেকে ফ্রান্সের দিকে যাচ্ছিলাম, তখন আমি এয়ারপোর্টে, তখন উনি আমাকে ফোন দিয়েছিলেন। ফোন দিয়ে বললেন যে আমি যাচ্ছি, এই আমার কিছু মেসেজ আছে, তুমি কি একটু শুনবা কিনা। তো আমি ওনার মেসেজগুলো আমি বললাম যে আমি তো এখন আপু এয়ারপোর্টে, বলো যে তুমি আমার জন্য 10টা মিনিট সময় দাও, 10টা মিনিট কথা শোনো এবং এরপরে শেষ করে তুমি প্লেনে উঠো। তখন আমি ওনার সাথে কথা হ্যালো। বললাম। হ্যালো, শুনতে পেরেছেন? হ্যাঁ, 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 হ্যাঁ। তখন আমি ওনার সাথে কথা বললাম, কিন্তু জেনারেল ওয়াকার কখনোই, ওনার কিছু মেসেজ ছিল, সেই মেসেজগুলো উনি যাওয়ার আগে আমাকে উনি ক্ল্যারিফাই করে গিয়েছেন হুম, যে কি ওনার মেসেজ, এবং সেগুলো উনি ক্ল্যারিফাই করে গিয়েছেন। দেন আমি সেগুলো শুনেছি হুম, এবং সেগুলো নোট নিয়েছি। ফার্দার মোর তিনি আমাকে বলেছেন যে ঠিক আছে, প্লিজ কাইন্ডলি কুড ইউ প্লিজ ডু সামথিং ফর মি, ডু সামথিং ফর বাংলাদেশ, ডু সামথিং ফর পিপল অফ বাংলাদেশ, এইসব কথা বলে লাস্টে উনি ফোনটা রেখে দিলেন। এবং ওনার চোখটা খুব অশ্রুসিক্ত হুম, ছিল, উনি খুব অশ্রুসিক্ত নয়নে ছিলেন। আমাকে বলেছেন ওনার চোখ থেকে পানি পড়ছে, বললো যে আমার নিজ হাতে গড়া দেশকে ছেড়ে আমি চলে যেতে হচ্ছে। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমি তখন ফ্রান্সে চলে আসলাম। তো জেনারেল ওয়াকার সেটা হুম, জানতেন না, কিন্তু জেনারেল ওয়াকার ভুল করেছেন। উনি সোর্ট অফ অনার 13 লং কোর্সের মতিউরকে আমি নিজে বলেছি মতিউরকে আর্মি চিফ করার জন্য। উনি নিজে লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউরকে আর্মি চিফ করার জন্য তিনি আমাকে কথা দিয়েছেন।
তিনি সেখানে ওয়াকারকে তিনি সেখানে আবার মতিউরের রিপ্লেসমেন্ট এবং মতিউরকে সরে দেওয়ার জন্য উনি ওই ওয়াকার এবং হচ্ছে তারেক সিদ্দিকী আর হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল সাইফুল মিলে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করলেন। তো একজন লেফটেন্যান্ট জেনারেল পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত হওয়া এটা যে কতটুকু হিউমিলেটিং, এটা তার সার্ভিসের জন্য, তার ক্যারিয়ারের জন্য, তার পার্সোনাল লাইফের জন্য, তার সমস্ত কিছুর জন্য সেটাকে এফেক্ট করেছে। এবং সেই মতিউরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত হওয়ার পর মতিউরকে দীর্ঘ 6 মাস মতিউরকে পোস্টিং দেওয়া হয়নি। লেফটেন্যান্ট জেনারেল আমি মতিউরকে জানি পোস্টিং দেওয়া হয়নি। তুমি ট্রাই করছিল, আমি পরবর্তীতে মন্ত্রীকে বলে তাকে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিসেবে সেখানে প্রপোজাল পাঠিয়েছি। হ্যাঁ। এই প্রপোজাল অ্যাপ্রুভ হয়ে আসছে। সেই প্রপোজাল অ্যাপ্রুভ হয়ে আসার পরে এই লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার, তখন সেই লেফটেন্যান্ট ড্যান ফিওর সেই লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল তার সিদ্দিকী মিলে প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বললো যে স্যার এভাবে উনি যেটা বলছে আমার কথা উল্লেখ করে বলেছে যে মতিউরকে দেওয়া যাবে না, মতিউর উইল ব্যাক টু হিজ সার্ভিস অ্যাগেইন। তারা সেই সাসপেক্ট করে তারা মতিউরকে মতিউরকে তার নর্মাল টেনিউর রিটায়ারমেন্টে তার সে ওএসডি অবস্থায় সে রিটায়ারমেন্টে গিয়েছে। একজন ব্রিলিয়েন্ট অফিসার, রাষ্ট্রের জন্য একজন ব্রিলিয়েন্ট অফিসারকে এভাবে ডিস্ট্রয় করে দেওয়ার কোনো অধিকার ছিল না তাদের। এটা হচ্ছে নাম্বার 1। তিনি তাকে আর্মি চিফ বানানোর পরে উনি কি করলেন? উনি তো তাকে কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছেন। আপনার সাথে যদি ওয়াকার তো আমাকে ফোন দিয়েছিলেন কয়েকবার, আমি তো ওনার সাথে কথা বলিনি, যেহেতু আমাকে নিষেধ করেছেন যে তার সাথে কোনো যোগাযোগ রাখার প্রয়োজন আমি মনে করি না। এক্সট্রিম আমাকে বলেছে তার সাথে কথা বলারই দরকার নেই, তুমি আর কথা বলেও না এর সাথে। সে এবং প্রেসিডেন্ট চুপ্পু সম্পর্কে উনি আমাকে সরাসরি বলেছেন, আমি যখন এয়ারপোর্টে উনি আমাকে সরাসরি বলেছেন আমি রাস্তার কুকুরকে বসিয়েছি আমাকে কামড় দেওয়ার জন্য। একদম সরাসরি শব্দটা উচ্চারণ করেছে যে রাস্তার কুকুরকে কি আমি বসিয়েছি আমাকে কামড় দেওয়ার জন্য। তো যাই হোক, এই দুজনের চরম ভুল আছে এবং উনি না জানতেন না। উনি প্রথমেই না জেনে উনি 5 তারিখে উনি কি করলেন, ওনার ডিজিতে হামিদ তো আমাকে পুরো বিষয় হামিদও তো জানতো না। আমি তো 3-4 দিন আগে আমার সাথে যোগাযোগ করছে। তো হামিদও তো জানতো না বিষয়গুলো। কিন্তু বেসিক্যালি উনি আর্মি চিফ হিসাবে ওনার অনেক রোল প্লে করা ছিল। উনি প্রথমে আর্মি চিফ হিসাবে উনি ঠিক আছে অ্যানাউন্স হলো যে এসপিএম উনি দেশ থেকে চলে গিয়েছেন। ওনার তো উচিত ছিল ঠিক আছে উনি প্রথম বসলেন কার সাথে? জামাতের সাথে। প্রথম বসছেন উনি জামাতের সাথে। উনি আর্মি চিফকে দিয়ে চরমনাই পীরের যে ছেলে আছে ওই যে বরিশালের ওইদিকে, তাকে দিয়ে উনি জামাতের সাথে উনি বসছে। ফার্স্ট উনি যোগাযোগ করেছে চরমনাই পীরের ছেলের সাথে, ওই যে ফজলুল হক সাহেবের ছেলে যে আছে রেজাউল সম্ভবত সাম, ওনার সাথে যোগাযোগ করছে। এখন চুপ্পু সাহেব সেটা ক্ষমতা তিনি নিয়ে নিতে পারতেন, তিনি নেননি কেন? তিনি তো চরম ভুল করেছেন। সে ভয় পাইছে না, এটা সে বললে হবে না। তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সে ভয় পেলে হবে না। সে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সে তো ক্ষমতা নিয়ে নেওয়ার দরকার ছিল তার। তখন সে কেন ক্ষমতা নিল না? ক্ষমতা না নিয়ে, এবং আপনাকে আমি বললাম আপনি উইল বি সারপ্রাইজ মোর যে আপনার প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, ওনার সাথে আমার ফ্রান্সে দেখা অলিম্পিকের যে কোনো একটা অনুষ্ঠানে আমি গেছি, তখন সেখানে ফ্রান্স অ্যাম্বাসেডার ছিল এবং আমার ব্রিটিশ অ্যাম্বাসেডার ছিল এবং ক্যানাডিয়ান অ্যাম্বাসেডার ছিল। আমি ওনাদের সম্মানে একটা নৈশভোজে ডিনার ফেস্টিভ্যালে আমি গিয়েছিলাম সেখানে অ্যাটেন্ড করতে। সামহাও আমার সাথে ওনার দেখা, এবং উনি আমাকে নিজে রিকোয়েস্ট করেছে যে তারেক সাহেবের সাথে একটু যোগাযোগটা করে দেওয়ার জন্য। এই প্রফেসর ডক্টর ইউনূস সাহেব যে এখন উনি বিষয়টা জানতো, ওই আমি না তারেক সাহেব যে বিএনপি তারেক রহমান সাহেবের সাথে যোগাযোগটা করে দেওয়ার জন্য উনি আমাকে রিকোয়েস্ট করেছে। তো উনি যেহেতু হার্ভার্ড অ্যালামনি, আমিও তো হার্ভার্ড অ্যালামনি, আমাদের একটা অ্যালামনির অ্যাসোসিয়েশন একটা গ্রুপ আছে এবং এটা ইন্টারন্যাশনালি খুব রিকগনাইজড। এবং আমাদের এই হার্ভার্ড অ্যালামনির যারা আছেন তারাই মূলত পৃথিবীর বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, কেউ প্রাইম মিনিস্টার, কেউ মিনিস্টার, কেউ অনেক পটেনশিয়াল এবং হচ্ছে পোর্টফোলিও প্লেসে আছেন আর কি, সবাই আছেন মোরাললেস। হ্যালো, শুনতে পেরেছেন? হ্যাঁ, এখন আমার সাথে সামহাও দেখা, কিন্তু ওই আমেরিকান ওই পলিসিটা শুধুমাত্র জানতো কে? 5 থেকে 6 জন ব্যক্তি জানতো ইউএস ওই পলিসিটা। তার মধ্যে ডক্টর ইউনূস ইজ ওয়ান অফ দ্যাম। আমি জানতাম বিষয়টা, তবে আমি বিষয়টা এভাবে জানতাম, আমি তো তখন ছিলাম ইউকেতে, আমার ইউনিভার্সিটিতে আমি জয়েন করেছি অক্সফোর্ডে। দেন আমি একটু ডিলে হচ্ছিল আমার নিয়ে, আমার কিছু পেপার গেদারিং বা পেপার অর্গানাইজেশন বা প্রেজেন্টেশন নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম দেন পিরিয়ড। তো এখন আমি যেটা বুঝেছি যে চুপ্পু এবং আর্মি চিফের বিষয়ে সরাসরি এইচপিএম প্রচন্ড রকমের নাখোশ, এবং ওনাদেরকে উনি এমন নিকৃষ্ট ক্রিটের সাথে তুলনা করেছেন যেটা আপনি শুনলে আপনারা অসম্মানিত হবেন। আপনি শুনলে আপনি অসম্মানিত হবেন। আপনি তো 26 লং কোর্সের, বর্তমান ডিজি 5 তো আপনার ব্যাচমেট। জাহাঙ্গীর আপনার ব্যাচমেট না? জাহাঙ্গীর অনেক কিছু জানে। জাহাঙ্গীর 33 ডিভিশনের জিওসি ছিল কুমিল্লার। জাহাঙ্গীর অনেক কিছু জানে বিষয়, জাহাঙ্গীর অনেক কিছু জানে। এখন বিষয়টা হচ্ছে যে আর্মি চিফ তো উনি এভাবে প্রেসিডেন্ট এভাবে শপথ বাক্য পাঠ করানো ঠিক হয়নি তার।
সে নিজে ক্ষমতা কেন নেয়নি? প্রাইম মিনিস্টার তো এখন তো তারপরে প্রাইম মিনিস্টার তো তাকে সরাসরি বলেছে যে তুমি কেন ক্ষমতা নেওনি, এবং তোমাকে তো আমি ইনস্ট্রাকশন দিয়েছি যে তুমি এভাবে করবা, তুমি সেটা কেন পালন করেন? উনি এখন অস্বীকার করলে হবে না, এটা হচ্ছে বিষয়, উনি অস্বীকার করলে হবে না। এই দেশের পরিণতির জন্য বেসিক্যালি, এখন কি করা যায় এখন? দেশের পরিণতির জন্য বেসিক্যালি আর্মি চিফ জেনারেল ওয়াকার, ফ্র্যাঙ্কলি স্পিকিং, এরপরে লাস্টে ওই যে 21 লং কোর্সে যে শাহিনুলকে যে খোনা পদায়ন করলো সেও দায়ী আছে, এবং লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল তারেক সিদ্দিকী, এরা এই হ্যালো শুনতে পাচ্ছেন? 21 থেকে 21 শাহিনুল হক, হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ 21 কে 21 হচ্ছে শাহিনুল হক, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ শাহিনুল হক, শাহিন হ্যাঁ হ্যাঁ শাহিনুল হক, এরা মূলত কয়েকজন দায়ী, এই সিচুয়েশনের জন্য এরা মূলত কয়েকজন দায়ী। বিশাল শাহিনুল হক বিশাল 21 না, 21 হচ্ছে কামরুল, এস এম কামরুল। হুম হুম। এখন কি করবা? এখন আউটকাম হচ্ছে যে আমি সিচুয়েশনটা আরো কয়েকটা দিন অবজার্ভ করি, অবজার্ভ করার পরে একটা পলিসি অ্যাডাপ্ট করা হচ্ছে, আমি আপনাকে টাইম টু টাইম জানাবো, আপনি যোগাযোগ রাখবেন। এবং ওই যে যে সিনিয়র লিডাররা আছে এবং ইন্ডিয়ান হাই কমিশনার থেকে শুরু করে ইন্ডিয়ান হাই কমিশনার এবং হচ্ছে রয় যে চিফ ইন্ডিয়ান হাই কমিশনার এবং সিআই যে চিফ, হ্যালো হ্যালো সিআই চিফ এবং বিআই চিফ, ওরা আমার সাথে যোগাযোগ রেখেছেন। তো একটা সময় এবং সিচুয়েশন অ্যারাইজ হবে, ইনশাল্লাহ আই লেট ইউ নো এভরিওয়ান। আচ্ছা এখন আমাকে বলো যে এখন প্রেসিডেন্ট আমাদের আরেকটা রিকোয়েস্ট করছে তোমার, আই লেট ইউ উনি ইন্ডিয়াতে জি জি, না শোনো আমি ইন্ডিয়া কথা কেন জানি ভেঙে যাচ্ছে, বলুন প্লিজ। ইন্ডিয়ার প্রেসিডেন্টের থেকে একটা ইনভাইটেশন শুনতে পাও হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। উনি আমাকে বলছে যে ইন্ডিয়ার মানে উনি ইন্ডিয়া থেকে একটা ইনভাইটেশন চাইতেছে প্রেসিডেন্টের থেকে, সো দ্যাট উনি যাবে, যে নিয়ে ওই নরেন্দ্র মোদী সাহেবের সাথে দেখা করার চেষ্টা করবে, কিংবা নরেন্দ্র মোদী উনি তার প্রেসিডেন্ট, উনি তার প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে যেতে পারে না, একটা ডিনারের উশিলা একটা, তাহলে কি ভালো হবে, কিংবা এটা কি কোনো একটা স্ট্রং মেসেজ পাবলিকের কাছে যাবে যে ইন্ডিয়া আমাদের সাথে আছে? ওনাকে তাহলে ওই বিষয়ে আগাতে বলেন, বলেন যে সেভাবে আগাতে বলেন, এবং সেখানে ওই যে সেভাবে আগাতে বলেন। না এটা এই বুদ্ধিটা আমি দিছি, এবং হলো যে আমাকে উনি বলছে, আমি আবার নরেন্দ্র মোদীর যে বেস্ট ফ্রেন্ড আছে ইউসুফ খান পাঠান, তার সাথে আমার যোগাযোগ আছে, হ্যাঁ। তো উনির মাধ্যমে আমি একটা ইনভাইটেশন হয়তো চেষ্টা করলে আনাইতে পারবো, যে ইন্ডিয়ার প্রেসিডেন্ট একটা ইনভাইটেশন দিবে ইয়াকে, কি বলে যে আমাদের প্রেসিডেন্টকে দিলে পরে উনি গেল, একটা ডিনার আসলো, ডিনারের ভিতরে প্রাইম মিনিস্টারও থাকলো, বলছে আসবে নরেন্দ্র। এইভাবে কি এটা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করবো কিনা তুমি আমাকে একটু এইভাবে তাহলে একটা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেন। তবে এখন হ্যাঁ একটা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেন, কিন্তু এই বিষয়ে এখন আর এইচপিএম কে জড়ায়েন না, কারণ হি ইজ টোটালি মানে আন্ডান, হি ইজ টোটালি আন্ডান, এবং উনি উনার না আমি বুঝতেছি, কিন্তু ওনার একটু কনসেন্ট দেওয়া দরকার। ওনার কনসেন্টের বিষয়ে উনি আমাকে ফোন দিবে, উনি আমাকে 8 তারিখে ফোন দিবে। আজকে কনসেন্ট দিলে তুমি আমাকে তুমি জানাইও যে আমাকে রিকোয়েস্ট করছে যে অ্যারেঞ্জমেন্টটা করে দিতে, এখন আমি করবো কিনা, এটা কি আমাদের পলিটিক্যাল কোনো বেনিফিট আছে কিনা? আমার পলিটিক্যাল বেনিফিট না থাকলে পরে তো লাভ নাই, এটা পাবলিকের কাছে একটা মেসেজ, স্ট্রং একটা মেসেজ চাইতো। তো এইটার জন্য আমি বলছিলাম প্রেসিডেন্টের যে আপনি কি দেখা করতে চান, আচ্ছা সে আমাকে আবার একটু জানাইছে যে ব্যবস্থা করতে। তো আমি এখন আবার তোমাকে জানাইলাম, তুমি আমাকে কনসেন্ট নিয়ে আমাকে জানাও, তাহলে আমি ব্যবস্থা ইউসুফ খান পাঠানকে দিয়ে ব্যবস্থা করবো। ইউসুফ খান পাঠান ভালো বন্ধু তার, হ্যাঁ আমি সেটা জানি, আমি যখন ওর টেকিং সেরেমনিতে ছিলাম তখন আমি দেখেছিলাম যে ওই যে ইউসুফ খান পাঠান যিনি আছেন, তিনি মোদী সাহেবের সাথে ডিনারে একদম মানে মোদী সাহেব ওনাকে ছাড়া কিছুই বুঝে না, মোদী সাহেব ওনাকে ছাড়া কিছুই বুঝে না। সাবসিকুয়েন্টলি আমি যখন ওই যে 12টা আইফোন দিয়েছিলাম, সে 12টা আইফোনের মধ্যে একজন মিনিস্টারের জন্য আমি কম পড়েছে, পরে সেটা আমি ইউসুফ খান পাঠান সাহেবকে দিয়ে আসছি। তো আই নো হিম ভেরি ওয়েল। তো এনিওয়ে হ্যাঁ সে আমাকে খুব আদর করে, হ্যাঁ আমার সাথে তার কানেকশন আছে। একটা লোক আমি কলকাতা থেকে টিকিট দিয়ে পাঠিয়ে দিব, তাহলে সুখান পাঠানের বাসায় কালকে বসো। তুমি আমাকে এটা তুমি 8 তারিখের জানাও, 8 তারিখের পরে তাহলে আমি এটা স্টেপ নিই। তুমি যদি আমাকে ক্লিয়ার দাও তাহলে আমি এটা জানাও। আচ্ছা আর হইলো যে এখন যে নেত্রী বললো যে আমাদের যে ডাকছিল ওয়াকার, হ্যাঁ আমাকে এই কথাটা বলছে সে, হ্যাঁ এখন কি হইতে যাচ্ছে আমি জানি না, আমার ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন তো কেউ দেয় নাই, আর বাংলাদেশের থেকে তো এটা আসবে না, এটা উপর থেকে ইন্ডিয়ার একটা স্ট্রং রোল
প্লে করতে হবে, আদারওয়াইজ কিছুই হবে না, ঠিক আছে? এবং ট্রাম্প সাহেবের এই যে 2-3টা বার্তার জন্য কিন্তু এরা কিন্তু ভড়কে গেছে, এটাও ঠিক, না ঠিক না আছে? না এরা না কিন্তু না ভড়কে ওগুলো গেছে। আপনি কি বুঝতে পেরেছেন? ফার্স্ট অফ অল ট্রাম্পের ফার্স্ট টুইটটা কার ছিল? ট্রাম্প সেটা টুইট করেছেন, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের সেই টুইটটা কার ছিল এটাকে আপনি অ্যাজিউম করতে পেরেছেন? মানে সেটা কার দ্বারা সৃষ্টি হয়েছে এটা কি বুঝতে পেরেছেন? না না, আমি তখন বুঝছি যে এটা তুমি এটার পিছনে আছো, এবার বুঝতে তুমি পেরেছেন? এটা ইনফ্লুয়েন্স করে করাইছো, কারণ তুমি তো আমার সামনে উনি হ্যাঁ, টুইট এটা করেছেন এবং বাংলাদেশের আমি লোকজন লিখে দিয়েছি। চিন্তা করতেছে মোদী সাহেব করেছে। না না হ্যাঁ, আমি ভাইয়া শোনো, তোমার সাথে আমার পরিচয় তো কম দিন, অনেক দিনের, জি তাই না? আমি তো তোমার আদ্যপান্ত জানি, জি তোমার ক্যাপাসিটি সম্পর্কে জানি। জি জি আমি তো কেউ না জানি, তুমি তোমার ছোট ভাই, বুঝলে না? জি, তা জি। আমি তো বুঝছি যে এই ভাষা দেখা আমি বুঝছি যে এটা তুমি করাইছো। বুঝতে পেরেছেন? তো যাই হোক, এনিওয়ে ইটস ওয়ার্ক ভেরি লট, মানে খুব ভালো হয়েছে এটা। কিন্তু এগুলো গুটি খেলতেছো তুমি, আমি তো জানি, কিন্তু তোমাকে তো আমি বারবার মেসেজ দিই, তুমি তো কোনো রেসপন্স করতেছো না। হ্যাঁ, আমি তো তোমাকে হ্যাঁ, তুমি তুমি জি তুমি তো কোনো রেসপন্স করতেছো না। তারপর তোমার আগের নাম্বারগুলি সব বন্ধ, বুঝছো? আগের নাম্বার, যে কানাডার নাম্বারগুলো বন্ধ। জি 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 তুমি মেহরবান যে তুমি আমার সাথে পরে তুমি আমাকে কল ব্যাক করছো কিংবা তুমি আমাকে মেসেজ ব্যাক করছো, তো আমি তো খুব ইয়েতে ছিলাম। যাই হোক, তুমি আমার 7 জন আমার কোর্সমেট আছে জেনারেল, ঠিক আছে? হুম অনেকেই চোখ পাল্টি দিছে। যাই হোক, আমার সাথে কমিউনিকেশন, আমি জেলে যাওয়ার পরে অনেকে আমাকে ব্লক টক করে দিচ্ছে, বুঝছো? আচ্ছা তারপরে তো আমার তো হিউজ একটা অ্যাক্সেস, হিউজ হিউজ। এখন আসলে হচ্ছে কি, যে সিচুয়েশন হয়েছে, এই যে হচ্ছে কি, আমাদের জেনারেলরা কিংবা ওয়াকার হলো খেলার মানে দে ডোন্ট হ্যাভ বলস, ঠিক আছে? হুম দে ডোন্ট হ্যাভ বলস, এবং বলস না থাকার কারণ কিন্তু আমরাও কিন্তু এর কারণ। রাইট কারণ রাইট আমি তো যেভাবে কন্ট্রোল হয়েছে, হ্যাঁ, ভয়ে এরা কিছু করে না। আগে তো ধুমধাম করে মারামারি কাটাকাটি ক্ষমতা গ্রহণ হইতো না। হুম 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 আমি তোমাকে প্র্যাকটিক্যালি বলি, আমি নট বিং বায়াস, আমি কয়েকটা কথা বলি, নট বিং বায়াস। আমি তো মনে করো যে আমরা তো ডেডিকেটেড, মানে জীবন দেওয়া আওয়ামী লীগ, শেখ হাসিনার জন্য, জি ঠিক আছে? জি হ্যাঁ, তুমি তো আমাকে হুম 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 ট্র্যাক করে আমাদের অ্যারেস্ট করছে। জি 4 তারিখের পর থেকে আমি যেভাবে ভোকাল, তুই আমার ফেসবুক দেখো এখন, বুঝতে পেরেছি। যেভাবে ভোকাল ছিলাম, এই জন্য আমাকে ট্র্যাপ করে ফার্স্টে চাঁদাবাজি এবং মারামারি মামলা দিয়ে ঢুকে, পরে মার্ডার কেস দিছে, আর 3টা মামলা এলাকায় দিছে। আমি এই আর্মি চ্যানেল ধরে কিন্তু বাইরে হয়েছি, কেউ কিন্তু বাইরে হতে পারে নাই। আমি আওয়ামী লীগের একমাত্র মানুষ যে আমি বাইরে হতে পারছি, ঠিক আছে? হ্যাঁ, জিয়ার বিষয়ে আমার তুমি কাছ থেকে সিদ্ধান্ত একমাত্র, জানতে তারপরে আমি চেয়েছে, তো জিয়ার বিষয়ে আর্মি চিফ আমার কাছ থেকে সিদ্ধান্ত জানতে চেয়েছে, তখন আমি জিয়াউল হাসান ওনার বিষয়ে সিদ্ধান্ত জানতে চেয়েছে। পরে হ্যাঁ, আমি ওনাকে বললাম যে জিয়ার বিষয়ে তো মূলত আর্মি চিফে তাকে মানে অ্যারেস্টটা করিয়েছে, আর্মি চিফ চিন্তা করলো যে জিয়া কোনো একটা প্রবলেম তৈরি করতে পারে, এই কারণে জিয়াকে দিয়ে মানে জিয়াকে ফার্স্ট উনি অ্যারেস্ট করিয়ে দিলেন আর কি। ঠিক আছে। ওনার সাথে আমার জেলখানায় দেখা হয়েছে, বুঝছো? যোগাযোগ হয়েছে, আচ্ছা বুঝতে পেরেছি। জেলখানায় যোগাযোগ হয়েছে, জেলখানায় আমার সাথে সে কন্ট্যাক্ট করছে। আমি ছিলাম হলো ওয়ার্ডে, আর ওনারা আছে হলো ওই যে উপরে, ওই যে হাই সিকিউরিটি সেল ইয়ার ভিতরে, আচ্ছা কি বলে, ওই যে ডিভিশন ইয়াতে। তো ওইখানে আমার সাথে যোগাযোগ করছে সে, ওই যে শনিবার দিন ফোন করা যায়, তো ওই ফোন নিয়ে গেছে, তার মাধ্যমে যোগাযোগ হুম করছে। যাই হোক, এখন তুমি আমাকে এই 2টা ডিসিশন জানাও। আর হলো আমি তোমাকে বলতেছি, কারণ কি এদের দিয়ে কাজ করাইতে হবে, এদেরকে সিচুয়েশন ঘোলা করে লাভ নাই তো। হ্যাঁ হ্যাঁ নেত্রী, আমি জানি যে উনি অনেক দুঃখ পাইছে, কষ্ট পাইছে, যাই হয়েছে, কিন্তু এখন আমাদেরকে উনি রিভাইভ 30 করতে মিনিট হলে আমাকে ফোনে রেখে শুধু প্রেসিডেন্ট কাঁদছেন। চিফ হওয়ার চেষ্টা। 30 মিনিট উনি আমাকে আমি ফোনে ভাই, রেখে শুধু তুমি শোনো, কেঁদেছেন। তুমি ভাই আসলে তুমি বিশ্বাস করবা না, সারাদিন কাঁদছি, সারাদিন কাঁদছি আমি। জি আমাকে তো আমি তো আওয়ামী লীগের কিছু বড় নেতাও না, কিছু পাইও নাই, না পাইছি ব্যবসা, না পাইছি কিছু চাকরি, আওয়ামী লীগের জন্য চাকরি ছাড়ছি। তুমি তো সবই জানো আমার হ্যাঁ ব্যাপারে, হ্যাঁ জি আমি কতটুকু ডেডিকেটেড তুমি জানো। জি জি আমি নমিনেশন তো আমাকে তোমরা নমিনেশনও দাও নাই, ঠিক আছে না? হ্যাঁ, আমি আমার আজকে আমি তারপরে রাগ করে হ্যাঁ আমি তারপরে ভাইয়া দেখো, আমি রাগ করে তারপরে আমি পিএইচডি করতে 7 বছর লাগছে আমার পিএইচডি করতে। কিন্তু বুঝতে কেন? পেরেছি। কারণ আমার যেন কেউ বলতে না পারে আমি সেই সোকল্ড আর্মি অফিসার ইন্টারমিডিয়েট ডিগ্রি পাস। জি আমি জি, আমি বুঝতে আমি পেরেছি। আমি কিন্তু হিউম্যান রাইটস লর উপরে মাস্টার্স করছি, আমেরিকাতে এমবিএ করছি। আই ডিড মাই পিএইচডি অলসো। আমি আমার জি, ব্যারিস্টারি করার জন্য আমি জিডিএল করতেছি এখন, ঠিক আছে? জি, কারণ আমি প্রোফাইল বানাইছি যেন আমাকে দিয়ে আমাকে নিয়ে তুমি আগাইতে পারো। আমাকে একটা জি। মিনিস্টার করতে হইলেও যে তোমার মাথা ছোট না হয়, রাইট ঠিক আছে? রাইট তো অ্যাবসলিউটলি। কাজে হইলো যে তুমি যেন আমার প্রোফাইল নিয়ে তুমি যেন নেত্রীর কাছে বলতে পারো যে আমার ভাই এটা লেট ইট অ্যালোন, ভাইয়ের জি পরিচয় বাদ, তো তার প্রোফাইল আপনারা দেখেন, তার যোগ্যতা দেখেন, তার ডেডিকেশন দেখেন, ঠিক আছে না? জি তো
আমি যাই হোক, এটা পরের ব্যাপার। তুমি এখন আমার কথা হইলো কি, তোমার কিন্তু চিফরে দরকার, আর হইলো কি বলে প্রেসিডেন্টের দরকার, এবং তারা কিন্তু মুখিয়ে আছে এই নেতৃত্বের জন্য কাজ করার জন্য, মুখিয়ে আছে, শুধু বললাম। ঠিক আছে, তুমি এই দুজনের সাথে তুমি এই দুজনের কনফিডেন্স দাও, এতে বুঝাও যে এখন যাই কিছু হোক না কেন তাদের দরকার। এখন যদি মনে করো মার্শাল আসে, একটা মার্শাল আসলে লেভেল প্লেইং ফিল করতে হলে চিফরে লাগবে, এবং চিফ কিন্তু আমাকে পার্সোনালি বলছে যে একটা কিছু হইতে যাচ্ছে, হবে হয়তোবা এরপরে, এবং তারপরে ইলেকশনের মাধ্যমে আওয়ামী লীগই ক্ষমতা আসবে, কাজে ডিসহার্টেন হয়। এটা কিন্তু তার মুখের কথা। আমি এই উপরে আকাশে নিচে দাঁড়িয়ে আমি বলছি, রাত এখন দফা কি 12:32 বাজে, আমাকে নিজে বলছে, সে নিজে 1 ঘন্টা তার বাসায় পার্সোনালি আমার সাথে দেখা করছে, আমাকে ডাকায় না। ঠিক আছে, তুমি বলো যে যাই করুক না তুমি নেত্রী এখন মাথা ঠান্ডা করতে বলো, মাথা ঠান্ডা করে সেনা প্রধান এবং প্রেসিডেন্ট তো ঠিক আছে আল্লাহর মধ্যে, হ্যাঁ, এখন তাদের দুজনকে একটু ঠিক করে। ওই যে আমি আপনাকে যে বললাম যে যখন আসিফ নজরুল যখন স্টেপ ডাউন করার জন্য এই ছেলে ফেলেদেরকে নিয়ে যখন মানে অগ্রসর হয়েছে এবং বঙ্গভবন যখন ঘেরাও করেছে, তখন বেসিক্যালি ওই যে বললাম না যে একজন রিটায়ার্ড একজন সেক্রেটারি, এবং সে খালদা যে সম্ভবত পিএস ছিল, সামথিং লাইক দ্যাট। শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যাঁ, রিটায়ার্ড সেক্রেটারি সেই সম্ভবত সালাউদ্দিন তাকে তার ফোনে যোগাযোগ করে আমার সাথে আসতে দেখা করার জন্য। তখন আমি সালাউদ্দিনকে বলেছিলাম যে সালাউদ্দিন সাহেব, এটা করা কোনোভাবে উচিত হবে না, প্রেসিডেন্ট শুড বি সারভাইভ। তখন উনি বললেন ঠিক আছে, তাহলে আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা আপনি প্রেসিডেন্টকে ওইটা জানিয়ে বলবেন যে কৃতজ্ঞতা, আপনি অকৃতজ্ঞর কাজ করেছেন, কিন্তু আমরা আপনার প্রতি অকৃতজ্ঞতার কাজ করিনি, কিন্তু আপনি অকৃতজ্ঞতা করিয়েছেন। মানে আপনি দেশের প্রতি অকৃতজ্ঞ হয়েছেন, মানে এইচপিএম এর প্রতি অকৃতজ্ঞ মানে প্রকাশ করেছেন। আপনার এই অকৃতজ্ঞতার জন্যই কিন্তু ওনার পতন হতে পারত, এবং সেদিনই উনি অ্যারেস্ট হওয়ার কথা। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পেরেছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? শোনো, আমি তোমার কেন সাহস পাই না কেন, কারণ কি এদের মানে যে বিচি নাই, সোজা কথা, বাংলা কথায় বলস নাই। আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে, এটা হলো ব্যাপার। তুমি এটা বুঝাও নাকে, আমার সালাম দিও, আর হলো যে বুঝাও যে এই অবস্থা, এটা ওয়াকারেরও দোষ না, চুপুরও দোষ না, সত্যি কথা আমি বলেছি। এরা সিচুয়েশন ট্যাকেল করতে পারে ভয় ভীত, কারণ কি যে আমরাই কিন্তু বিগত 15 বছরে এদেরকে সাহসটাকে, যেমন আর্মির যদি কোনো কু না হয়, আর্মি অফিসারদের খালি ডেকোরেশন দিয়েছি, কিন্তু তার সাহস কিন্তু নাই, কিছু নাই। ঠিক আছে, ঘটনা কিন্তু ওইটা, ওয়াকার ইজ নট ব্যাড, ওয়াকার ইজ নট ব্যাড। এখন ওয়াকারকে যদি সাহস দাও আর প্রেসিডেন্টের সাহস দেয়, কারণ এই দুইটা লোকই সাথে এখন আছে যারা নাকি রোল প্লে করতে পারে, আর কেউ নাই কিন্তু। আচ্ছা, ঠিক আছে, এবং আমি তোমার সাথে একটা আমি সাপ্লিমেন্ট করি তোমার কথার সাথে, যে এবং প্রেসিডেন্টকে সার্ভাইভ করানোর জন্য কিন্তু আর্মি কিন্তু ডেডিকেটেডলি কাজ করছে, ওয়াকারি কাজ করছে কিন্তু, তো ওইটার সাথে এটার সাথে সাপ্লিমেন্ট হয়েছে কিন্তু। ঠিক আছে, ঠিক আছে, কিছু ভুল তো হয়েছে, কিছু ভুল হয়েছে, যেমন ওই যে প্রথমে যখন ছাত্ররা মুভমেন্ট করে তখন আর্মির উচিত ছিল যে ডবল করে এন সার্কেল করে এদেরকে গুলি করার দরকার নেই, এন রাইট। হ্যাঁ, এইটা করলে পরে হইতো। আর আমি আমার মতো নেতৃত্ব সব তার আশেপাশে সব ইডিয়েট লোকজন হয়ে আছে, ইডিয়েট। হ্যাঁ, এখন তার পাশে দাঁড়ানো দরকার ছিল আমার মতো মানুষের, আমার মতো যে আমি সাহসী লোক। আমরা হইলে পরে কোনোদিন ওদিক করতে পারতো না, কি হইতো না। আল্লাহর কসম বলতেছি, আমি এই যে ঘটনা ঘটবে এটার আমি পূর্বাভাস কিন্তু আমি ইন্ডিয়া থেকে পাইতেছিলাম। ইন্ডিয়া কিন্তু সব জানতো। আমি আমার সাথে যে কানেকশন গুলো আছে, এরা আমাকে বারবার বলছে যে জুন মাস থেকে জুলাই মাস থেকে যে থাকবে না, থাকবে না। এখন আমি ওনাকে বলেছি যে জুনের মধ্যে আপনি ডিসপ্লেস হবেন, তো আমি ওনাকে আগে বলেছি যে জুনের মধ্যে উনি ডিসপ্লেস হয়ে যাবে। এই কারণে ওই যে ইউএস এর সাথে আমার একটা মানে মিটিং ছিল, সেখানে আমি ওই বিষয়টা ক্লারিফাই করেছেন, ওনারা ক্লারিফাই করেছেন ইউএস। তো এনিওয়ে, এখন ঠিক আছে, তাহলে আপনি গো হেড, আপনাদের দুজনের সাথে কানেকশন রাখেন। আর আমি বলি আপনি ওই প্রেসিডেন্টকে বলুন যে ইন্ডিয়াতে একটা প্রোগ্রাম, সে একটা যাতে ইনভিটেশন অ্যারেঞ্জ করে যাতে সেখানে যায়। ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ট্রাম্প তার কোঅর্ডিনেশনের পরে, ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প তার কোঅর্ডিনেশনের পরে ফার্স্ট ভিজিট করবেন উনি ইন্ডিয়া ভিজিটের সময় আমি সেখানে যাবো, ওনার সাথেই যাবো। প্রেসিডেন্ট ট্রাম্পের ইয়েতে আমি যাব, ওনার সাথেই যাব, এবং ওনার সেখানে আমি অ্যাকম্পেনিড হব, অফিসিয়ালি অ্যাকম্পেনিড হব। তো যা ইন্ডিয়াতে গেলে তখন ওই সময়টা যাতে সে ওখানে ইন্ডিয়ায় আসে, ওই সময়টা প্রেসিডেন্ট টুপুকে বলবেন ওই সময়টা যাতে সে ইন্ডিয়ায় আসে, এর আগে গেলে লাভ হবে না। আচ্ছা,
আচ্ছা, এখন তুমি নেত্রীর সাথে কথা বললা, এটা সফেন আপ করো, ঠিক আছে? এই দুইটা বিষয়, আচ্ছা যে চুপু আর এবং ওয়াকারের বিষয়, এটা সফেন আপ করো। এবং তুমি করবা কি, একটা কাজ করো, প্রেসিডেন্টের সাথে আমার ডেইলি যোগাযোগ হয়ে গেছে, হ্যাঁ, হুম। ডেইলি, প্রতিদিন, এভরিডে একটা অন্য একটা বিশেষ প্রক্রিয়া, যাই হোক। আর তুমি খালি নেত্রীর কনফারেন্সটা নিয়ে তুমি ফোন দিবা হইলো ওয়াকারকে, হ্যাঁ, ফোন দিয়া বলবা যে জাস্ট আমাকে, আমাদের চিনে, আমাকে ডাকছিলই তো, সে বললো যে আপনার সাথে লোকাল কিছু কোঅর্ডিনেশন আমি করবো, এটা খালি বলে দিবা। ঠিক আছে, আমি বলে দিব যে আমি, ঠিক আছে। ঠিক আছে আমি হ্যাঁ কিছু লোকাল কোঅর্ডিনেশন করে দিব। বলে যে আপনি যারা চিনেন, আপনার সাথে নেত্রী জানে, আপনার সাথে কোঅর্ডিনেশন গুলো ওনার সাথে করেন আপনি, ঠিক আছে ঠিক আছে? বাকি আমি সব ব্যবস্থা করতেছি, ঠিক আছে ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। জি। আসসালামু আলাইকুম। যাই হোক দর্শক মন্ডলী, গোপন কল রেকর্ডটা আপনারা শুনতে পারলেন সেনা প্রধানকে নিয়ে মেজর হাফিজ এবং মেজর মিনহাজের যে কল রেকর্ডের কথাগুলো, যেটা ইতিপূর্বে আপনি শোনেন নাই। সামনে বাংলাদেশে কি পরিকল্পনা হতে যাচ্ছে বা কি পরিকল্পনায় চলতেছে, এটা সম্পূর্ণ জেনে আপনার কাছে কেমন লেগেছে এবং এই বিষয়টা নিয়ে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।